জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্কার, ভোট ও বিচার নিয়ে আলোচনা দলগুলোর। নজিরবিহীন নির্বাচনে গণতান্ত্রিক সরকার ফেরার আশা গুতেরেসের, জানালেন নেতারা। গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে। জুলাই সনদের মধ্যেই মতপার্থক্যগুলো সেগুলো কিন্তু কেটে যাবে। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি। দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। সংলাপের মাধ্যমে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার। As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে দেশে বেড়েছে নারী নির্যাতন, বললেন জামায়াত আমির। মাগুরায় ধর্ষণ হত্যার শিকার শিশুর কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস। ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের। শাহবাগে মিছিল। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দাবিতে শহীদ মিনারে বাম সংগঠনগুলোর সমাবেশ। লন্ডনে টিউলিপকে দেয়া ফ্ল্যাটের বিনিময়ে ঢাকায় রেহানার ফ্ল্যাট নেন ববির বন্ধু মঈন গনি। দুদকের তদন্তে নতুন তথ্য, কালো টাকা সাদা করতে ছলচাতুরির অভিযোগ। 1 লাখ টাকার বান্ডেল মাত্র 9,000 টাকা। ঈদ সামনে রেখে জাল নোটের রমরমা বাণিজ্য। ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে সরঞ্জাম সহ গ্রেফতার 3। এবং নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে আটক করে আরাকান আর্মি। রোহিঙ্গা সহ 26 জেলেকে ফেরত আনল বিজিবি। স্বজন ও ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর। রাজনৈতিক দল ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংস্কার, ভোট ও জুলাই গণহত্যার বিচার নিয়ে হয়েছে আলোচনা। জাতিসংঘ মহাসচিব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক সরকার আশা করেন বলেও জানান নেতারা। বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক রাজনৈতিক দলের নেতাদের। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে অংশ নিতে একে একে আসেন বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের প্রতিনিধি। বৈঠকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট ও বিভিন্ন সংস্কার প্রক্রিয়া নিয়ে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। ঐক্যমত কমিশন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সে বৈঠকে। 1.5 ঘন্টার বৈঠক শেষে নেতারা বলেন, সংস্কার প্রস্তাবের পাশাপাশি নির্বাচন ও গণহত্যার দায়ে পতিত সরকারের বিচার নিশ্চিতে জাতিসংঘের কাছে মতামত তুলে ধরেছেন তারা। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনও পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। গণ অভ্যুত্থানের মধ্যে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হতে হবে এবং সেই বিচার আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়েই করতে হবে মৌলিক সংস্কারের ভিত্তি। গণপরিষদের মাধ্যমেই করতে হবে সংবিধান সংস্কার। গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার, নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে কথা হয়েছে এই বৈঠকে। জাতিসংঘের মহাসচিব সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছেন বলেও জানান তিনি। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো আগে করে দ্রুত ভোটের মতামত দিয়েছেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশে নজিরবিহীন নির্বাচনে শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে বলে আশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া।
সেই বিষয়গুলো আমরা বলে এসেছি। উনি বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। পরে তরুণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। এ বিষয়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক ও আইসিসিভুক্ত রাষ্ট্রগুলোর ভূমিকার উপর নির্ভর করে বলে জাতিসংঘ মহাসচিব জানান। এখানে আওয়ামী লীগের ট্রায়ালটা যাতে প্রপারলি হয় সেটার জন্য ইউএন কি কোনোভাবে আমাদেরকে গাইড করতে পারে কিনা। অনলাইন বুলিং ও গুজব ছড়ানো বন্ধে জাতিসংঘের মহাসচিবের সহায়তা চান তরুণ প্রতিনিধিরা। শেখ হাসিনা এবং তার দোসর আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বলেছি যে জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। পাশাপাশি রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার করেন মহাসচিব। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপদে রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সহায়তা চায় বাংলাদেশ। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যৌথ সংবাদ সম্মেলনে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মহাসচিবের এই সফর ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের সর্বোচ্চ নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে ফেরত পাঠাতে জাতিসংঘের সহায়তা কামনা করে বাংলাদেশ। আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে যথাযথ সম্মান, অধিকার ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে ফেরত পাঠাতে চাই। আমরা বিশ্বাস করি জাতিসংঘ এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। এ সময় জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকট কাটাতে বাংলাদেশের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ জাতিসংঘ। বিশ্ব সম্প্রদায়কে এই নাজুক পরিস্থিতিতে অর্থ সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক সাহায্য খুব জরুরি। আমি আন্তর্জাতিক গোষ্ঠীকে অনুরোধ জানাবো তারা যেন রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখে। বাংলাদেশ জটিল সময় অতিক্রম করছে মন্তব্য করে মহাসচিব বলেন, সংলাপের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ। বাংলাদেশ এখন চ্যালেঞ্জিং সময় পার করছে। সংলাপের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে জাতিসংঘ। সবার জন্য কার্যকর ভবিষ্যৎ বিনির্মাণে পাশে থাকবে জাতিসংঘ। The government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ ও গণতান্ত্রিক উত্তরণের আশাবাদ জানান অ্যান্তোনিও গুতেরেস। Towards democracy is finally reestablished. নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। এদিকে যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় চলমান সংস্কার কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বাংলাদেশ সফরের তৃতীয় দিন সকালে গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয় পরিদর্শনে যান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় জাতিসংঘের পতাকা উত্তোলন করে নতুন ভবনের কার্যক্রম শুরু করেন তিনি। মতবিনিময় করেন সেখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বাংলাদেশের চলমান বিভিন্ন বিষয়ে গুতেরেসকে অবহিত করেন তারা। পরে এক বক্তব্যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রতিশ্রুতি দেন যে কোনো সংকটময় পরিস্থিতিতে পাশে থাকার। That is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period. নির্বাচন না দিয়ে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দ্বৈত বক্তব্যে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে।
রাজধানীর বাসাবোর মাদারটেকের আব্দুল আজিজ স্কুল মাঠে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে সবুজবাগ থানা বিএনপি। অংশ নেন দলটির স্থানীয় ছাড়াও মহানগর ও কেন্দ্রীয় নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে পারবে না। দ্রুত নির্বাচনের তাগাদা দেন তিনি। এখন নির্বাচন দিলে বললি মাথা খারাপ হয়ে যায়। আরে ভাই, আমি যদি ছেড়েও দেই, চ্যালেঞ্জ করে বলতে পারি নির্বাচন ছাড়াই সরকারও ক্ষমতা টিকে থাকতে পারবে না। এই সরকার বলুক যে নির্বাচনের দরকার নাই, আমরাই ক্ষমতায় থাকবো। দেখি বুকে পাটা আছে কিনা, সাহস আছে কিনা। নির্বাচন যখন দিতেই হবে, তাহলে কেন তাড়াতাড়ি নয়? হ্যাঁ, ভয় আছে, কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে, নতুন রাজনৈতিক দলের ভয় আছে, অনেক পুরনো রাজনৈতিক দলের ভয় আছে। তারা নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। এদিকে রাজধানীর পূর্বানী হোটেলে গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার আয়োজন করে বিএনপির ৩ অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে সরকারের 2 রকম বক্তব্যে জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আজকে আপনি যেটি সংস্কার করছেন, সেটি 50 বছর পর সেটির আবার সংস্কার হতে পারে। স্বল্পমেয়াদী সংস্কার হলে ডিসেম্বর, আর দীর্ঘমেয়াদী সংস্কার হলে এইটা জুন। এই কথাগুলোর মধ্যে দিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এইটা আজকে 16 বছর ধরে যে ভোটাররা, সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। অতীত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তারা বিদেশে গিয়ে এবং দেশে থেকে নানা ধরনের ষড়যন্ত্রের সৃষ্টি করছে। যখন জাতীয় সংসদের নির্বাচনের দিন তারিখ ঠিক করা হবে, ঘোষণা করা হবে, তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং সেই জনগণ তখন দায়িত্ব নেবে যে অতীত সরকার যদি দেশে কোনো ষড়যন্ত্র করতে চায়, জনগণই তা মোকাবেলা করবে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে যত দ্রুত জনগণের মালিকানা তাদের প্রতিনিধির কাছে ফিরিয়ে দেওয়া যাবে ততই মঙ্গল। বাংলাদেশের জনগণের তাদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করে, তাদের নির্বাচিত সংসদ গঠন করে, তাদের নির্বাচিত সরকার গঠন করে আমরা যত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পারি, একটি নির্বাচনের মাধ্যমে, তত বেশি মঙ্গল হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কার কাজ করবে না বলেও মনে করেন আমির খসরু। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত, বলেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। আমির বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় বিগত সরকারের আমলে নেতাকর্মীদের উপর নির্যাতনের কথা তুলে ধরে কারাবন্দী এটিএম আজহারুল ইসলামের মুক্তির আহ্বান জানান জামায়াত আমির। যে গত 15.5 বছরে বিশেষ করে সংবিধান সহ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে, তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। এই জন্য সকলে আমরা একমত, এখানে কারো কোনো দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই। আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন। কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তো বা মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি, আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। বিচারহীনতার কারণে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না। এজন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মাগুরায় শিশু আসিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন তিনি। এদিকে রাজধানীতে সংগঠনটির মহিলা শাখা মানববন্ধন করে 1 সপ্তাহের মধ্যে আসিয়া হত্যার বিচার সহ 5 দফা দাবি জানায়। গোটা দেশকে কাঁদিয়ে ঝরে পড়েছে ছোট্ট ফুল আসিয়া। তার আত্মার মাগফিরাত কামনায় শনিবার সকালে মাগুরায় যান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় আসিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জামায়াতে আমির।
পরে মাগুরার সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু আসিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিচারহীনতার কারণে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না। ভারতীয় সংস্কৃতির কারণে ঘরে ঘরে নির্লজ্জতা ছড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন আমির। ঘরে ঘরে আজকে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমেই আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সব কিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, এটা আমরা চাই। একদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে 1 সপ্তাহের মধ্যে শিশু আসিয়া হত্যার বিচার সহ 5 দফা দাবি জানায় বাংলাদেশ জামায়াত ইসলামের মহিলা বিভাগ। আসিয়া হত্যার আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে করতে হবে। 2 হলো ধর্ষকের ফাঁসি চাই। বক্তারা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকারের কাছে ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণে জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগে মিছিলের আগে সমাবেশে বক্তারা জুলাই ও শাপলা চত্বরে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানান। এদিকে 5 আগস্টের পর হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দাবি বাম সংগঠনগুলোর। ধর্ষণ বিরোধী মঞ্চ ব্যবহার করে পতিত স্বৈরাচারকে সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ইনকিলাব মঞ্চ ও বাম রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচি। শুক্রবার কর্মসূচি ঘোষণার পর থেকে উত্তেজনা বিরাজ করছিল জনমনে। শনিবার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখা গেছে সরব উপস্থিতি। যথাসময়ে শুরু হয় সমাবেশ। আওয়ামী লীগের গুম, খুন, হত্যাকে যে শাহবাগীরা বৈধতা দিয়েছে তাদের রাজপথে নামলে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এবং আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যারা বাংলাদেশের রাজপথে নামবে, সেই রক্ত ওয়াসিম দিছে, সেই রক্ত আবু সাইদ দিছে, সেই রক্ত রিয়াগঞ্জ দিছে, সেই রক্তের ভাই আমরা। আমাদের রক্ত থাকতে কোন চুলাই নিয়ে ষড়যন্ত্র হতে দিব না। সমাবেশ থেকে একটি মিছিল নিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রা করে ইনকিলাব মঞ্চ। তবে পথে পুলিশের বাধায় শেষ হয় কর্মসূচি। অন্যদিকে শহীদ মিনারে জুলাই আগস্ট ও তার পরবর্তী হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়নের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবি নিয়ে সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমাদের বোনদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার যে পায়তারা করছে, তাদেরকে ঘরে ঢুকিয়ে দিতে চায়, তার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে আজকে লিপ্ত হয়েছে। তাদের সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি, তখন একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে নানাভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। সমাবেশের পর গণমিছিল করার কথা থাকলেও তা স্থগিত করা হয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন A+ ক্যাম্পেইন। 6 মাস থেকে 5 বছরের কম বয়সীদের খাওয়ানো হচ্ছে ক্যাপসুল। 2 দিনে পাবে 2.25 কোটি শিশু। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে দেখা মিলল সাপের। লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহারে তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে অনিয়মের অজানা তথ্য। টিউলিপকে দেয়া উপহারের বিনিময়ে ঢাকায় শেখ রেহানার কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন ববির উকিল বন্ধু ব্যারিস্টার মঈন গনি। দুদক মনে করে কালো টাকা সাদা করতে এমন কৌশলের আশ্রয় নিয়েছিল শেখ হাসিনা পরিবার। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচার ইস্টার্ন ভিলার 206 নম্বর ফ্ল্যাট। এখনও রেজিস্ট্রেশন নথিতে ফ্ল্যাটটির মালিকানায় আছেন শেখ রেহেনা সিদ্দিক। এই বাড়িটি সহ একাধিক প্লট ফ্ল্যাট জব্দ করতে যাচ্ছে দুদক। স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা রূপা ব্যাহত না হতে পারে সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল।
তবে দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটির ভাড়া আদায় সহ সার্বিক বিষয় দেখভাল করেন ব্যারিস্টার মঈন গনি। বাসার কেয়ারটেকার বলছে, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মঈন গনিকে হস্তান্তর করেছেন শেখ রেহেনা। তো ম্যাডামের ফ্ল্যাট, তো আপনারা কিভাবে কাজ করতেছেন, কি অবস্থা? এটা তো এখন ব্যারিস্টার মঈন গনি স্যারকে পাওয়ার অ্যাটর্নি দিস। ভাড়ার টাকা কাকে দিতেন আপনি? আমি যতটুকু জানতাম যে মঈন গনি নামে একজনকে ওনার শ্বশুরের কোম্পানিতে করতাম। কে এই ব্যারিস্টার মঈন গনি? দুদকে বিভিন্ন সূত্র থেকে আসা তথ্য বলছে, মঈন গনি ছিলেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বন্ধু। আর সেই সুবাদে এই আইনজীবী বিগত আওয়ামী লীগ সরকারের আইনি পরামর্শক হিসেবে কাজ করতেন। পাশাপাশি বাগিয়ে নিয়েছেন নানা সুযোগ সুবিধা। কয়েক মাস আগে লন্ডনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট উপহার সহ তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামে দুদক। তথ্য বলছে, 2009 সালে উত্তর লন্ডনে ফ্ল্যাটটি টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিককে উপহার দিয়েছিলেন মঈন গনি, যা ব্যবহার করতেন টিউলিপ। একইভাবে লন্ডনে আরও একটি ফ্ল্যাট উপহারের পিছনে মঈন গনির যোগসূত্র পেয়েছে দুদক। শেখ হাসিনা পরিবারের অবৈধ সম্পদ অর্জনে কারা কিভাবে জড়িত তা খতিয়ে দেখছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, একাধিক প্লট ফ্ল্যাট থাকার পরও নানা ছলচাতুরির আশ্রয় নিয়েছে পরিবারটি। 32 নম্বরের বাড়ি, তাদের 3 নম্বরের বাড়ি, তারপরে আপনার শেখ রেহানার বাড়ি, সবার নামেই তো বাড়ি আছে। আর বাড়ি না হলে আরেকটা শয়তানিক বুদ্ধি একটা আছে, সেটা হলো আমি আরেকজনকে দান করে দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। তো তুমি নিজে নিঃস্ব হয়ে দান করে দিয়ে তখন তুমি আরেকটা প্লট নিবা, এটা তো একটা পেপার ওয়ার্ক, একটা গেম, এটা তো মানুষকে চোখে ধুলে দেওয়ার মতো। সম্প্রতি হাসিনা পরিবারের 7টি প্লট ফ্ল্যাট ও 124টি ব্যাংক হিসাব জব্দ করে দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 1 লাখ টাকার একটি বান্ডেল পাওয়া যাচ্ছে 9 থেকে 10,000 টাকায়। অবিশ্বাস্য মনে হলেও ঈদ সামনে রেখে চলছে জাল নোটের এমন রমরমা কারবার। রাজধানীর কামরাঙ্গীর চর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম সহ 3 জনকে আটক করেছে পুলিশ। প্রতি বছর ঈদ এলেই বেড়ে যায় কর্মব্যস্ততা, চাহিদা বাড়ে নগদ টাকার। সেই সুযোগে জাল টাকা বাজারে ছড়িয়ে দিতে সক্রিয় হয়ে ওঠে নকল নোট তৈরির একাধিক চক্র। মানুষের চোখকে ফাঁকি দিয়ে বাজারে ছড়িয়ে দেয় লাখ লাখ জাল টাকার নোট। এমন এক চক্রের সন্ধানে মাঠে নামে পুলিশ। প্রথমে নারায়ণগঞ্জ, এরপর রাজধানী কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জাম, কোটি টাকা সমপরিমাণ জাল নোট তৈরির কাঁচামাল, জাল 20 লাখ টাকার নোট উদ্ধার সহ 3 জনকে আটক করা হয়। পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে এজেন্টের মাধ্যমে বাজারে এরই মধ্যে 40 লাখ টাকার বেশি ছড়িয়ে দিয়েছে চক্রটি। এই যে আমার হাতে দুটো দেখছেন, দুটো জাল টাকা, একটা 500 টাকার নোট, একটা 1000 টাকার নোট। এটা একেবারে ফিনিশড প্রোডাক্ট, বি ক্যাটাগরির একটা নোট। এটা আপনি ধরলে হয়তো বা খুব বেশি সতর্ক না থাকলে বুঝতে পারবেন না, একটু সতর্ক হলে বুঝতে পারবেন যে টাকাটা মনে হয় জাল। হ্যাঁ, তো এইরকম একটা 1000 টাকার বান্ডিল বিক্রি করে ওরা 9 থেকে 10,000 টাকা, 30 থেকে 40 লক্ষ টাকা এরকম রোজা এবং কাছাকাছি সময়ে ছড়িয়েছে বলে আমাদেরকে বলেছে আর কি। আটককৃতদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলা রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। এরকম আরও 4টি মামলা বিভিন্ন থানায় রয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে সে এই বিষয়ে একজন অভ্যাসগত অপরাধী। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। এর বাইরেও তাদের চ্যানেলের বাইরে কিংবা তাদের যে সিন্ডিকেটটা আছে এর বাইরে আরও সিন্ডিকেট থাকতে পারে যারা এই ব্যবসাটা করে, এই ধরনের প্রোডাকশনের সাথে জড়িত। টাকা লেনদেনের ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানায় পুলিশ। জনসাধারণের সচেতনতার জন্য। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আর থাকছে। পাকিস্তান, আফগানিস্তান, ইরান সহ 43 দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের চূড়ান্ত খসড়া তালিকা চলছে পর্যালোচনা। কক্সবাজারে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক রোহিঙ্গা সহ 26 জেলেকে ফেরত আনলো বিজিবি। বিকেল 3টার দিকে নাফ নদীর টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায় জেটি ঘাট দিয়ে জেলেদের ফেরত আনা হয়। তাদের মধ্যে 5 জন বাংলাদেশি এবং 21 জন রোহিঙ্গা নাগরিক। বিজিবি জানায়, বাংলাদেশ মিয়ানমার জলসীমায় নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আটক বাংলাদেশি জেলেরা ছিল আরাকান আর্মির হেফাজতে। ফেরত আসা জেলেদের স্বজন এবং রোহিঙ্গাদের ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি। বর্মা সীমানা যায়রা জাল মাঝি তারপরে তো জাল তুলি আইতে আইতে আর কানামি আয়ের ধরে ফেলাই জাল মারে জালটা নিয়ে বসা বাদ দত্ত মা আর দাওয়া আর কানামি আয়ের
গুলি মারি গুলি লড়াই আর যদি সাগরে যদি জাল মারতে যদি মনে হয় তারা বলে দিয়ে দেয়, সীমানা বয়ে দিতে হয়, তারা সরকারের যোগাযোগ করতে হয়। মেশিন নষ্ট হওয়ার পরে আরা 2 দিন বাসি বাংলাদেশ সীমা অতিক্রম করে আরকান সীমানা ঢুকিয়ে গেছে। তো ঢুকানোর পরে আরকান নৌবাহিনী টহলরত অবস্থাত 6 তারিখ আরারে লত পাইরে আরারে উদ্ধার করে। রমজানের শুরু থেকেই সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে আপেল, কমলা, আনার সহ বিভিন্ন ধরনের ফল। 2 সপ্তাহ পার হলেও কমেনি দাম, বরং গত সপ্তাহের তুলনায় 30 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে এসব ফলের দাম। তবে স্বস্তি ছড়াচ্ছে তরমুজ, আনারস ও পেয়ারার মতো দেশি ফল। রমজানের শুরু থেকেই চড়া ফলের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে দেশি ফলের দাম নিয়ন্ত্রণে এলেও উত্তাপ ছড়াচ্ছে আপেল, কমলা, আনার সহ আমদানি করা ফল। রমজানের সবচেয়ে বেশি চাহিদা থাকে রসালো ফল তরমুজের। গত সপ্তাহে কেজি প্রতি 60 টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম নেমেছে 45 টাকায়। প্রতি কেজি পেয়ারা বিক্রি হচ্ছে 90 এবং 50 টাকায় পাওয়া যাচ্ছে একটি আনারস। কমতির তালিকায় আরও আছে মালটা। গেল সপ্তাহে 300 টাকায় বিক্রি হওয়া মালটা কেজিতে 40 টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে 260 টাকায়। দাম ঊর্ধ্বমুখী ফলের মধ্যে আছে আপেল, আঙুর ও আনার। এর মধ্যে আপেল গত সপ্তাহে 320 টাকায় বিক্রি হলেও বর্তমান দাম 350 টাকা। একই সময়ে কেজিতে 100 টাকা বেড়েছে কালো আঙুরের দাম, বিক্রি হচ্ছে 550 টাকায়। সাদা আঙুরের দাম 30 টাকা কমে বিক্রি হচ্ছে 320 টাকায়। আর 450 টাকার আনার সপ্তাহ ব্যবধানে বিক্রি হচ্ছে 550 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী ইপিআই কেন্দ্রে চলছে এই ক্যাম্পেইন। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 2,26,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রমজান উপলক্ষে এবার এ ক্যাপসুল ক্যাম্পেইনে আনা হয়েছে ব্যতিক্রম। এবার ইফতারের পরেও থাকছে এই ক্যাপসুল খাওয়ানোর সুযোগ। ভিটামিন এ শুধু অন্ধত্ব প্রতিরোধ করে না, কমিয়ে আনে শিশু মৃত্যুর হারও, নিশ্চিত হয় শিশুর স্বাভাবিক বৃদ্ধি। এজন্য সারা দেশে একযোগে শুরু হলো ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নগর স্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটির 10টি অঞ্চলের 54টি ওয়ার্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা হচ্ছে। মোট কেন্দ্র থাকছে 1910টি। উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আমাদের টার্গেট হচ্ছে 6,08,000 শিশুকে 5 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের আওতায় আনা। আমাদের কিছু ফ্লোটিং ক্যাম্পেইনও আছে বিভিন্ন জায়গার মধ্যে, যেখানে পাবলিক অ্যাক্সেস অনেক সহজ। সেটা করে আমরা চাচ্ছি এটাকে সর্বোচ্চ কভারেজ দেওয়ার জন্য। ব্যাপক উৎসাহে নির্ধারিত সময়ে কেন্দ্রে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকেরা। উৎসবমুখর পরিবেশে চলে কার্যক্রম। 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রং এবং 1 থেকে 5 বছরের কম বয়সী শিশুদের খাওয়ানো হয় লাল রঙের ক্যাপসুল। 1 বছর 9 দিন আজকে। আর ভিটামিন এ ক্যাপসুল এটা তো মানে দৃষ্টিশক্তি প্রতিরোধের জন্য একটা কার্যক্রম। ফেসবুকে এবং অনলাইনে আমরা জানতে পেরেছি যে এখানে আসলে এই ক্যাপসুল খাওয়াচ্ছে, যার কারণে নিয়ে এসেছি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে প্রায় 3,737টি কেন্দ্রে খাওয়ানো হচ্ছে এই ক্যাপসুল। সাপ্লিমেন্ট হিসাবে এই ভিটামিনটা দেওয়া হয়, তো এই কারণে আজকে নিয়ে আসছি এখানে। এটা আসলে ভালো একটা জিনিস যে বাচ্চাদের রাতকানা রোগ বাইরাম অনেক কিছু থেকে বাচ্চারা সেফ হয়। এদিকে রাজধানীর বাইরেও চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ময়মনসিংহ, রংপুর, রাজশাহী সহ অন্যান্য জেলাতেও নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে শিশু সন্তান নিয়ে ভিড় করেন অভিভাবকরা। লাইনে দাঁড়িয়ে বাচ্চাদের খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটার খবর। রমজানের মাঝামাঝি এসে জমে উঠেছে ঈদ কেনাকাটা। বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতেও ঈদের আমেজ। নিরাপত্তা বিবেচনায় সন্ধ্যা বা রাতের পরিবর্তে এবার সকাল ও বিকেল বেলায় কেনাকাটা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করার কথা জানিয়েছেন ক্রেতারা। ঈদের কেনাকাটার মোক্ষম সময় পার করছেন ব্যবসায়ীরা। রমজানের মাঝামাঝি হওয়ায় ঈদের বেচা বিক্রির চাপ বেড়েছে কয়েক গুণ।
সাপ্তাহিক ছুটির দিনে বেলা বাড়তেই ক্রেতামুখর নিউ মার্কেট এলাকার বিপণী বিতানগুলো। পছন্দের পোশাক খুঁজতে দোকান ঘুরে ঘুরে সেরে নিচ্ছেন কেনাকাটা। বাড়ি যাওয়ার তারা আছে, এর জন্য আমরা আগেভাগে করে রাখছি। যত দিন যাবে তত ভিড় বেড়ে যাবে এবং প্রাইসেরও অনেক বেড়ে যাবে, তারতম্য হয়ে যাবে। গতবারের তুলনায় এবার ওভারঅল ব্যবসা পরিস্থিতি কিছু ভালো, সামনের দিকে আরো আশা করি বাড়বে। পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ধ্যা কিংবা রাতের পরিবর্তে দিনকেই বেছে নিচ্ছেন ক্রেতারা। অন্যান্য বারের তুলনায় তাই রাতে ব্যস্ততা কম থাকার কথা জানালেন বিক্রেতারাও। অনেক ধরনের সমস্যা হচ্ছে, চিন্তা এই ধরনের, আমরা দিনটাকেই বেছে নিয়েছি। সন্ধ্যার পর তো বের হবে ভয়ানক অবস্থা, নিরাপদ না। নাইটে অতটা মানে আগে স্বাচ্ছন্দ্য বোধ করলেও বর্তমান পরিস্থিতির কারণে স্বাচ্ছন্দ্য বোধ করে না। দিনের বেলায় আসলে বেচা বিক্রি যা হওয়ার হয়। বিক্রি বেড়েছে ফুটপাতের দোকানেও। স্বল্প দামে জামা, ব্যাগ, কসমেটিক্স, জুতা সহ সব ধরনের পণ্য মিলছে এসব দোকানে। মার্কেটে যেসব টু পিসগুলো আপনার দেখা গেছে 1000-1200 টাকা, আমাদের এখানে আসলে আপনি অনায়াসে 700-800 টাকার ভিতরে পেয়ে যাবেন। মার্কেট থেকে একই ড্রেস দেখা যাচ্ছে, হয়তো একটু কোয়ালিটি হেরফের আছে, তো ওইখান থেকে কেনার থেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এখান থেকে কেনাই প্রেফার করি। গত বছরের তুলনায় সব ধরনের পোশাকের দাম কিছুটা বাড়তি জানালেন ক্রেতা বিক্রেতা উভয়ই। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 43টি দেশের নাগরিকের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তৈরি করা হয়েছে খসড়া তালিকা। পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সহ তালিকার বেশিরভাগই মুসলিম দেশ, যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। নিষেধাজ্ঞার খসড়া পর্যালোচনা করছে বিভিন্ন মার্কিন সংস্থা। স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলার অ্যাফেয়ার্স ব্যুরো এ বিষয়ে নেতৃত্ব দিচ্ছে। এতে সহায়তা নেওয়া হচ্ছে বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি এবং গোয়েন্দা সংস্থাগুলোর। তালিকাভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য না দেয়া, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং সন্দেহজনকভাবে নাগরিকত্ব বিক্রির মতো কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞা ট্রাম্পের আগের মেয়াদের তুলনায় আরও কঠোর হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও মাহমুদ আলী রিয়াদকে সাংগঠনিকভাবে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মাহমুদুল্লাহ ও মুশফিককে জমকালো বিদায়ী সংবর্ধনা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। এদিকে শিগগিরই ঘোষণা করা হবে টি-20 অধিনায়ক ও কোচিং স্টাফদের নাম। এছাড়া আসন্ন জিম্বাবুয়ে সিরিজে নতুনদের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান বোর্ড প্রধান। মাশরাফি, তামিমরা পারেননি যথার্থ সম্মান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে। সাকিবের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। তাদের পথেই হাঁটতে হয়েছে মুশফিক, মাহমুদুল্লাহকেও। পঞ্চপাণ্ডবদের কেউ বিদায় নিতে পারেননি মাঠ থেকে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা নিয়ে। অবসরের ঘোষণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকেই বেছে নিয়েছেন তারা। তবে এই সিনিয়রদের দেশের ক্রিকেটে আরও অনেক কিছু দেয়ার আছে বলে মনে করে বিসিবি। সবশেষ 3 ফরম্যাটকে বিদায় জানানো মাহমুদুল্লাহকে সংগঠক হিসেবে দেখতে চান বোর্ড সভাপতি। রিয়াদ মুশিদের বিদায়ী সংবর্ধনা নিয়েও রয়েছে পরিকল্পনা। আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল্লাহ তো 3 ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। এবং যদি এখনই সে যোগ হয়, আমি এর চেয়ে খুশি, আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে বিসিবির। তবে এই ক্যারিবীয়কে রাখার ব্যাপারেও ইতিবাচক ভাবনা রয়েছে বোর্ডের। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ শেষ করেছে কোনো ফিল্ডিং কোচ ছাড়াই। কোচিং স্টাফ ও অধিনায়কের ঘোষণা আসবে পরবর্তী বোর্ড মিটিংয়েই। ক্যাপ্টেনের ব্যাপারে আমি আগেও বলেছি, এটা বোর্ডের একটা ডিসিশন, আমাদের সম্মিলিত ব্যাপার। এটা আমাদের বোর্ড মিটিংয়ে আমরা ডিসিশন নিতে পারবো। ফিল্ডিং কোচ আপনি জানেন যে আমাদের হেড কোচের ব্যাপারে কথা অনেক দূরে এগিয়ে গেছে। আমার মনে অলরেডি বলেছে ক্রিকেট অপারেশনস থেকে, আমরা এখন যে জায়গাগুলো আমাদের খালি আছে ওগুলোতে আমরা কোচ খুঁজছি। এদিকে পিসিএল এ ডাক পাওয়া কোনো ক্রিকেটার এখনো এনওসি চায়নি বলে জানিয়েছেন ফারুক আহমেদ। তারা অ্যাপ্লাই করে তখনই বলতে পারবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্কার, ভোট ও বিচার নিয়ে আলোচনা। দলগুলোর নজিরবিহীন নির্বাচনে গণতান্ত্রিক সরকার ফেরার আশা গুতেরেসের, জানালেন নেতারা। সংলাপের মাধ্যমে বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সহযোগিতায় প্রস্তুত জাতিসংঘ। রোহিঙ্গা সংকট কাটাতে পাশে থাকার অঙ্গীকার মহাসচিবের, অর্থ সহায়তার তাগিদ। এবং বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে দেশে বেড়েছে নারী নির্যাতন, বললেন জামায়াত আমির। মাগুরায় ধর্ষণ হত্যার শিকার শিশুর কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস।
এই ছিল রাতের সময়ে। সঙ্গে থাকুন সময়।